প্রাথমিক লক্ষণগুলো কি? জ্বরের মাত্রা যেটা সেটা উত্তরোত্তর বেড়ে চলেছে। আজকে 100, কালকে 102, 103, 4। কাশলে বোঝা যাচ্ছে যে ভেতরে সিক্রিশনস আছে। অনেকেই আছে যারা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে এর প্রতিকার খুঁজতে যান। যদি দেখো যে জ্বরটা বাড়ছে বা কাশিটা ঠিক লাগছে না, কাশলে ঘর ঘর করছে, তাহলে বেটার টু সি এ ডক্টর। এই জ্বর সর্দিটাই কি নিউমোনিয়ার দিকে এগিয়ে যেতে পারে? অনেক সময় হয়তো প্রথম দিকে কিছু বোঝা গেল না, 1-2 দিন হয়তো একটু জ্বর হলো। নিউমোনিয়া অ্যাকচুয়ালি ইজ আ ভেরি সাইলেন্ট কিলার। লাংটাকে পরিষ্কার রাখার জন্য অনেক সময় ভেপার নেওয়ার ব্যাপারটা, আই ডোন্ট থিঙ্ক সো। মেডিসিনাল কোনো প্রপার্টি আছে তা কিন্তু না। মানুষ যত অ্যাক্টিভ থাকে তত অসুস্থ কম হয়। আমাদের লাংস বা ফুসফুস আমাদেরকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত নীরবে কাজ করে চলেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শরীরের এই অন্যতম অতি গুরুত্বপূর্ণ অঙ্গটি আজ হুমকির মুখে। বাতাসের দূষণ থেকে শুরু করে চিকিৎসা না করা কাশি কিংবা হালকা শ্বাসকষ্ট, যা পরে মারাত্মক লাং ইনফেকশনে পরিণত হতে পারে। টিউবারকুলোসিস বা যক্ষ্মা, শ্বাসকষ্ট, এই ধরনের বিষয়গুলি কেবলমাত্র পাঠ্যপুস্তকের শব্দই নয়, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে মারাত্মক ব্যাধিতেও পরিণত হতে পারে। এবং সব থেকে উদ্বেগের বিষয় হলো এর চিকিৎসা না করা কিংবা এর লক্ষণগুলোকে উপেক্ষা করা বা ভুল চিকিৎসায় পরবর্তীতে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটতে পারে। আজ আমরা কথা বলবো লাং ইনফেকশন নিয়ে। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চেস্ট স্পেশালিস্ট ডক্টর নন্দিনী বিশ্বাস। নন্দিনী দি, আপনাকে আরো একবার দা ওয়ালে স্বাগত। এর আগে আমরা প্যাসিভ স্মোকিং নিয়ে কথা বলেছিলাম, আজ আমরা কথা বলছি লাং ইনফেকশন নিয়ে। আর আপনি আমাদের এই লাং বা ফুসফুসটাকে খুব ভালো করে চেনেন এবং বোঝেন, তো সেই হিসেবে আমরা এই লাং ইনফেকশনকে ঘিরে বিশেষ কিছু বিষয়গুলোর উপরে আলোকপাত করতে চাইবো। প্রথমেই আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই লাং ইনফেকশনের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলো কি কি, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে যে এটা কোনো সাধারণ কাশির থেকেও গুরুতর। তো লাং ইনফেকশন বা ফুসফুসের সংক্রমণ যেটা বলে, যেটা আমরা অনেক সময় নিউমোনিয়াও বলে থাকি। তো নিউমোনিয়া অনেক ধরনের হতে পারে, টিবি থেকে হতে পারে, এমনি ব্যাকটেরিয়া থেকে হতে পারে, ভাইরাস থেকে হতে পারে, ফাঙ্গাস থেকে হতে পারে। তো এগুলো সবকিছুই কিন্তু নিউমোনিয়া বা লাং ইনফেকশন বা ফুসফুসে সংক্রমণ করতে পারে। তো এর কিছু লক্ষণ থাকে, যেমন যদি ধরো মানুষের জ্বর আসছে যাচ্ছে, কিন্তু জ্বরটা সারছে না, 3-4 দিনে জ্বর এলো চলে গেল, তারপর মানুষ আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, সেটা নিয়ে হয়তো অত তো চিন্তিত হওয়ার কথা নেই। তো ধরো জ্বর আসছে যাচ্ছে, আবার আসছে আবার যাচ্ছে, বা জ্বরের মাত্রা যেটা সেটা উত্তরোত্তর বেড়ে চলেছে। আজকে 100, কালকে 102, 103, 4। তার সাথে কাশি একটা প্রোডাক্টিভ, যেটা বলে না, কাশলে বোঝা যাচ্ছে যে ভেতরে সিক্রিশনস আছে বা কফ আছে বা কফ বেরোচ্ছে, হলুদ সবুজ দুর্গন্ধযুক্ত বা ছিটে ছিটে রক্ত। তারপরে ধরো শরীরটা জেনারেলি ভালো নেই, খেতে ইচ্ছে করছে না, লেথার্জিক লাগছে, কিছুই করার ইচ্ছে নেই, মুখে রুচি নেই, বা বুকে ব্যথা হচ্ছে, কাশলে বুকে ব্যথা হচ্ছে, নিঃশ্বাস নিতে গেলে বুকে লাগছে, যেটাকে আমরা প্লুরিসি বলি, বা ধরো একটু হালকা শ্বাসকষ্টের মতন একটা আভাস হচ্ছে, যেটা যতটা আমরা প্রাণ খুলে বাতাস নিতে পারি বা ছাড়তে পারি সেটা যেন পারছি না, কোথাও একটা শ্বাসকষ্ট হচ্ছে, বুকে একটা কষ্ট হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে ইট ইজ লাং ইনফেকশন। ইনফেকশন কোন কারণে হয়েছে, কি জীবাণু সংক্রমণ থেকে হয়েছে, সেটা হচ্ছে চিকিৎসার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা ধার্য করা যায় অনেক ক্ষেত্রে। আর অনেক ক্ষেত্রে সেটা করাও যায় না, আমরা সাইন সিমটমস এক্সরে দেখে ধরে নিই হ্যাঁ এটা হতে পারে। বা একটা সময় আমাদের আশপাশে একটা জীবাণু চলতে থাকে, যেমন এখন যেমন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ঠিক আছে, তো ইনফ্লুয়েঞ্জা থেকে নিউমোনিয়া বা নিউমোনাইটিস লাঙে ছাপ করতে পারে। এখন যদি জ্বর টর হয় কারো, আগে ধরে নি আরে বাবা ইনফ্লুয়েঞ্জা হয়নি তো, তাহলে যদি জ্বর কাশি শ্বাসকষ্ট বা এসব থাকে তাহলে ধরে আর ইনফ্লুয়েঞ্জা হয়নি তো, সেটা হয়তো টেস্ট করানো যেতে পারে। বা ধরো কফ অনেকটা হচ্ছে, সে কফ পরীক্ষা করে অনেক সময় জানা যায় যে কফের মধ্যে লাঙের সিক্রিশন তো কফ, যে কি জীবাণু আছে। তো এইভাবে তখন ডাক্তারের কাছে যেতে হয় এবং পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হয়।
এটাই হচ্ছে লাং ইনফেকশন। একদমই। তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি যে লক্ষণগুলোর কথা বললেন, এগুলো দেখা যায় অনেক সময় অনেকেই আছে যারা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে এর প্রতিকার খুঁজতে যান। তো আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে এই ঘরোয়া চিকিৎসা না করে ডাক্তারের কাছে কোন মুহূর্তে যাওয়া উচিত? দেখো, সবকিছুর না একটা মানে একটা ফাইন লাইন আছে। হুম তো হ্যাঁ, আমার একটু বৃষ্টিতে ভিজলাম, একটু ঘাড় হাত পা ব্যথা হলো, হুম একটু প্যারাসিটামল, ক্যালপল বা ক্রুসিন সেটা নিলাম, একটু গরম চাটা খেলাম, গলায় খুশখুশিনিটা চলে গেল, আমি দেখলাম 1-2 দিন পর জ্বর চলে গেল, তেমন কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, তেমন কোনো কাশি হচ্ছে না, হুম কাশির চোটে আমি রাতে ঘুমাতে পারছি না এমন হচ্ছে না, কাশতে গেলে বুকে ব্যথা করছে না, কোনো হুম নিঃশ্বাসের কষ্ট হচ্ছে না। 2-3 দিনে আস্তে 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 আমি নিজে বুঝতে পারছি যে হ্যাঁ, আমি একটু 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 করে আগের থেকে একটু ভালো বোধ করছি। হুম তাহলে হয়তো ঠিক আছে, হুম জিনিসটা পুরো সামগ্রিক সিমটমসটা একটা উন্নতির দিকে যাচ্ছে, ডেফিনেটলি অবনতি হচ্ছে না। হুম কিন্তু এর একটা ভেরি ফাইন লাইন আছে, অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট সামটাইমস, যে কারণ শরীরে না মানে টেক্সট বুক আমাদের বোঝায় যে কি কি হতে পারে, হুম কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা। প্রত্যেকটা মানুষ তো টেক্সট বুক ফলো করে একদম আসবে না। হুম আমরা অনেক সময় আমরা নিজেরাও ঠকে যাই যে হ্যাঁ ঠিক আছে, পেশেন্ট যখন হেঁটে এলো, বেশ দেখে মনে হচ্ছে ঠিক আছে, কাশি আছে, একটু জ্বর একদম আছে, হুম বা খুব একটা অসুস্থ লাগছে না, হুম কিন্তু এই পেশেন্টের পরের দিকে আবার মারাত্মক টার্ন নিতে পারে এরপরে। কাজে যদি দেখো যে জ্বরটা বাড়ছে বা হুম কাশিটা ঠিক ঠিক লাগছে না, কিন্তু কাশিটার মধ্যে একটা ফ্রুটি আওয়াজ আছে, কাশলে ঘর ঘর করছে, হুম হুম তাহলে বেটার টু সি এ ডক্টর। দেখে নাও, ডাক্তার যদি বললেন যে না এক্স রে ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশন, রক্তে অক্সিজেনের পরিমাণ ঠিক আছে, ব্লাড প্রেশার ঠিক আছে, হুম মানে সব চেস্ট শুনে খুব একটা খারাপ কিছু মনে হচ্ছে না, তাহলে ঠিক আছে, ওষুধ নাও, সুস্থ হয়ে যাও। 2-3 দিনে যদি ব্যাপারটা মিটে যায়, হুম আর 2-3 দিনের মধ্যে যদি সামগ্রিক সিমটমসটা উন্নতির দিকে যায় হুম অথবা অবনতির দিকে ডেফিনেটলি না যায়, তাহলে ইউ ক্যান ডু দ্যাট, যে বাড়িতে একটু দেখলে। হুম তো যদি দেখা যায় যে 2-3 দিনের মধ্যে আর একটু ড্র্যাগ করছে ব্যাপারটা, হুম বা কমছে না, তা বা শরীরে একটা অস্বস্তি হচ্ছে, সবসময় তো ঠিক করে ফিঙ্গার পয়েন্ট করে বোঝানো যায় না যে হুম কি হচ্ছে, বাট সামহাও ঠিক লাগছে না শরীরটা, তাহলে একবার দেখিয়ে নেওয়াটা অনেক বেশি বাঞ্ছনীয় হুম নিজেকে সুস্থ রাখার জন্য। তো নন্দিনীদি, এরকমও অনেক সময় হয় এই যে আমাদের যেমন সাধারণ সামান্য সর্দি হলো, কাশি হলো, হুম জ্বর হলো, আমরা সেটাকে একেবারেই সামান্য বলে ঘরে বসে থাকি, বা আমরা জেনারেলি আমাদের জ্বর সর্দি হলে যে ধরনের ওষুধ খাই সেগুলোই আমরা খাই। হুম কিন্তু এই জ্বর সর্দিটাই কি নিউমোনিয়ার দিকে এগিয়ে যেতে পারে? যদি হান্ড্রেড যেতে পারে, পার্সেন্ট সেটা কতটা তাড়াতাড়ি এটা নিউমোনিয়াতে পরিণত হান্ড্রেড হতে পারে? পার্সেন্ট যেতে পারে। এবং সেটাই হচ্ছে ব্যাপার, এই ব্যাপারটা, এই যে একটা যেটা হয় না, দুরকম হয়, কিছুদিন ঘুষ 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 করলো, তারপরে ধরো একটা ভাইরাল ইনফেকশন হলো, হুম তো একটু ঘুষঘুষে জ্বর, একটু কাশি, একটু শরীর অস্বস্তি হওয়া, মুখের অরুচি হওয়া, এগুলো হুম হলো। এই ভাইরাসের জন্য যদি লাংয়ের ইমিউনিটি, বা হুম ধরো লাংটা যদি সাসেপ্টেবল হয় টু ব্যাকটেরিয়া, তাহলে এই হুম ভাইরাস থেকে পরে কিন্তু পরবর্তীকালে হুম ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যেটা বলি, যেখানে এক্সরেতে প্যাচ পাওয়া যায়, হুম কফ হয়, ওগুলো হতে পারে, সেটা হতে পারে। সো এটা গেল ওই। আর হচ্ছে তোমার অনেক সময় হয়তো প্রথম দিকে কিছু বোঝা গেল না, 1-2 দিন হয়তো একটু জ্বর হলো, হুম তারপরে পরের দিকে খুব ক্যাটাস্ট্রফিক্যালি তোমার নিউমোনিয়াটা হয়ে গেল। হুম সো হুম ওই আমি যেটা বলছি, একটা ফাইন লাইন আছে যে ভাইরাল ইনফেকশন থেকে নিউমোনিয়া হতে পারে, অথবা যদি প্রথম থেকে দেখো বুকে ব্যথা করছে, একটু কফ হচ্ছে, কফের রংটা ঠিক না, হুম দুর্গন্ধ আছে, বা একটু ছিটে ছিটে কালচে রক্ত আছে, বা আচ্ছা জ্বরটা বাড়ছে, তাহলে হুম কিন্তু একটা এক্সরে করিয়ে ডাক্তারকে দেখিয়ে এক্সরে করিয়ে অবশ্যই ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক্স দেন সেটা নিতে হবে। কাজে হতে পারে নিউমোনিয়া অ্যাকচুয়ালি ইজ আ ভেরি মানে ভেরি সাইলেন্ট কিলার। আর এখনো হুম কিন্তু পৃথিবীতে প্রচুর লোক নিউমোনিয়ার জন্য মারা যায়। আমি হুম টিবির কথা বলছি না, নন টিউবারকুলাস যে হুম হুম ব্যাকটেরিয়াল হুম নিউমোনিয়া বা ভাইরাল থেকে যে নিউমোনিয়া হতে পারে, সেটাতে কিন্তু মারা যায়। কাজেই আম, এই যে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, হুম তো প্রথম দিকে হয়তো সিমটমটা খুব কোয়াইট থাকলো, তো হঠাৎ ফট করে পেশেন্ট হয়তো অনেকটাই খারাপ হয়ে গেল, হুম মানে এটা একটা আছে। খুব ছোট বাচ্চাদের হতে পারে বা বয়স্কদের হতে পারে, হুম যাদের একটু বয়স হয়ে গেছে, বা যাদের একটু ইমিউনিটি অতটা নেই, বা যাদের ক্রনিক লাং ডিজিজ আছে, হুম অথবা যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, বা হুম হার্টের প্রবলেম আছে, আমরা যাদেরকে কোমরবিডিটিস আছে বলি, হুম হুম আনুষঙ্গিক সমস্যা আছে, তাদের কিন্তু একটু বেশি এফেক্টেড হতে পারে।
সো তাদের যদি জ্বর কাশি হয় আমার মতে কি অ্যাটলিস্ট জেনারেল ফিজিশিয়ানকে বা যাকে মনে হয় বা লাং স্পেশালিস্টকে একবার দেখিয়ে নেওয়া উচিত। তো এই যে আপনি যে বললেন নন্দিনীদি যে অনেকের হাঁপানির মতো অসুবিধে থাকতে পারে বা অ্যালার্জি থাকতে পারে, হুম। বা যাদের এই যে ইমিউন সিস্টেম উইক, তো তারা এই লাং ইনফেকশনের ক্ষেত্রে অনেকটাই, মানে লাং ইনফেকশন তাদেরকে অনেক তাড়াতাড়ি আক্রমণ করতে পারে সেটা আপনি বলছেন। তো সেই ক্ষেত্রে ডাক্তার দেখানোর পাশাপাশি তারা নিজেদেরকে দৈনন্দিন দিনে কিভাবে রক্ষা করতে পারে? যদি কারোর অ্যাসমা থাকে বা সিওপিডি থাকে তাহলে ডাক্তার যে অ্যাসমা সিওপিডি রেগুলার ইনহেল মেডিকেশনস দিয়েছে বা যা ওষুধ দিয়েছে সেটা রেগুলারলি নেওয়া উচিত। ডাক্তার যদি কোনো ভ্যাকসিনেশন অ্যাডভাইস করে থাকেন সেটা অবশ্যই নেওয়া উচিত। আর যদি কোনো সমস্যা থাকে, সুগার থাকে বা প্রেশার থাকে, সেগুলো কন্ট্রোলে রাখা সেটাও বাঞ্ছনীয়। আর রেগুলার এক্সারসাইজ করা, স্বাস্থ্যকর খাওয়া, এইগুলো জেনারেল যে ইমিউনিটি গুলো হয়, এক্সারসাইজ করা, ভালো করে খাওয়া দাওয়া করা, এগুলো করা উচিত। পারিপার্শ্বিক চিকিৎসা করা উচিত। লাংসের সমস্যা থাকলে লাংসের চিকিৎসাটা কন্টিনিউ করা উচিত। আমি সুস্থ বোধ করলাম, আমি লাংসের ক্রনিক লাং ডিজিজের ওষুধ বন্ধ করে, সেটা যেন না ঘটে। আর এই বছর আর সময় হলো না, আমি ভ্যাকসিনটা নিলাম না, আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলাম না, বা যদি আমাকে নিউমোনিয়া ভ্যাকসিন প্রেসক্রাইব করে থাকে তাহলে সেটা আমি নিলাম না। এইগুলো যেন না ঘটে। আর সচেতনতা, আমার শরীর ঠিক লাগছে না, আমি ডাক্তারের কাছে যাব। এটা খুবই, এই মাইন্ডসেটটা, এই প্রম্পটনেস অফ মাইন্ড যেটা, সেটা থাকা কিন্তু খুবই দরকার। তাহলে আশা করা যায় যে চিকিৎসার মাধ্যমে, যদি সমস্যা হয়ও তাহলে চিকিৎসার মাধ্যমে সেটা ঠিক হয়ে যায়। তাহলে নন্দিনীদি, আমাদের বাড়িতে তো শিশুরাও থাকে, বয়স্করাও থাকে, তো সেই ক্ষেত্রে এই শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে লাং ইনফেকশনের ঝুঁকিটা কতটা বেশি, আর পরিবারের লোকজনকে কোন জটিলতার বিষয়ে সচেতন থাকতে হবে? বাচ্চাদের, খুব ছোট বাচ্চাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো বাচ্চা যদি জ্বর আসে, কাশি হয়, ব্রিদিং প্রবলেম হয়, একটু বাচ্চা খুবই লেথার্জিক হয়ে গেছে, খাচ্ছে না, নিস্তেজ হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা এটা খুবই চিন্তার কারণ। ইমিডিয়েটলি পিডিয়াট্রিশিয়ান বা কাউকে দেখাতে হবে। বড়দের ক্ষেত্রেও চাই যে বড়রা হচ্ছে, ধরো জ্বর হচ্ছে, জ্বর উত্তরোত্তর বাড়ছে, কফ বেরোচ্ছে, কফের পরিমাণ অনেক, কফের কালারটা হলুদ বা সবুজ দেখে বোঝা যাচ্ছে যে ভালো না, কফটা একটু হাঁপ ধরা আছে, একটু শ্বাসকষ্ট আছে, খাচ্ছে না, বা মনে হচ্ছে না, মানে ঠোঁটটা একটু ব্লু, বা অক্সিজেন যদি কেউ মাপে তাহলে অক্সিজেন কম আছে, বা বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে গেলে লাগছে, কাশতে গেলে লাগছে, তাহলে কিন্তু অবশ্যই, মানে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। যদি নিউমোনিয়া ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক পড়বে তত তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো মাথায় রাখতে হবে যে মানুষটাকে ঠিক লাগছে কি লাগছে না, বাচ্চাটাকে ঠিক লাগছে কি লাগছে না। বাচ্চা খেলা করছে না, বাচ্চা খাচ্ছে না, বাচ্চা ড্রাউজি হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, বা বাচ্চা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিঃশ্বাস নিচে হাঁপাচ্ছে, go and see the doctor as soon as possible without delay. এটা ভেরি ইম্পর্টেন্ট। তবে আরেকটা বিষয়ও রয়েছে যে আমাদের মধ্যে এরকম অনেক ব্যক্তিরাই রয়েছেন যারা কিন্তু বারবার এই লাং ইনফেকশনের আওতায় চলে আসছেন। তো যদি বারবার সে এই লাং ইনফেকশন ফেস করছে, তো সেই ক্ষেত্রে লং টার্ম কনসিকুয়েন্স কি হতে পারে? দেখো, বারবার তো নিউমোনিয়া হওয়াটা তো খুব আনইউজুয়াল না, যদি বারবার দেখছে যে ফুসফুসে সংক্রমণ হচ্ছে, তাহলে ধরে নিতে হবে একটা আন্ডারলাইন লাং প্রবলেম আছে, তোমার স্ট্রাকচারালি ড্যামেজড একটা লাং আছে, যে লাংটা ইজ সাসেপ্টেবল টু ইনফেকশন, ইনফেকশনে দ্যাট লাং ইজ প্রোন টু ইনফেকশন। তাই তখন পালমোনোলজিস্টকে দেখাতে হবে যে হ্যাঁ, আমার বারবার প্রত্যেক বছর শীতকালে বা সিজন চেঞ্জে আমার জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, কফ বেরোচ্ছে, কেন হচ্ছে? তাহলে আন্ডারলাইন লাংয়ের স্ট্রাকচারালি গঠন, মানে যেটা বাংলাতে বলে পরিকাঠামোতে কোনো একটা সমস্যা আছে। সো দ্যাট পার্সন হ্যাজ গট সাম সর্ট অফ ক্রনিক লাং ডিজিজ, তাহলে সেটা দেখাতে হবে। তারপর সেই লাং ডিজিজটা যে কাউন্টার করবার কোনো যা ওষুধ দেওয়া, যা ভ্যাকসিন দেওয়া, যা এক্সারসাইজ দেওয়া, ফিজিওথেরাপি করা, সেগুলো করতে হবে। এই হচ্ছে ব্যাপার। মেডিকেশন তো রয়েছেই, তার পাশাপাশি দৈনন্দিন জীবনে ঘরোয়া কোন নিয়মগুলো বা কাজগুলো মেনে করা উচিত? তারপর যেটা আমি প্রথমেই বললাম, যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, হার্ট হোক, লাং হোক, তার চিকিৎসা করানো, তার রেগুলার চিকিৎসা করানো, রেগুলার চেক আপ, ওষুধপত্র নিয়মিত নেওয়া, পুষ্টিকর খাওয়া দাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, যখন আমরা এক্সারসাইজ করি, হাঁটাচলা করি,
আমাদের ব্রিদিং মাসেলস, রেসপিরেটরি মাসেলস সবকিছুই ভালো কাজ করে। আর মানুষ যত অ্যাক্টিভ থাকে তত অসুস্থ কম হয়। দ্যাট ইজ নাম্বার ওয়ান। আর খাওয়া দাওয়া করা, ভ্যাকসিনেশন নেওয়া, আর আর তো আমার কাছে আর কোনো সমস্যার সূত্রপাত হলে যত শিগগিরই সম্ভব ডাক্তারকে দেখানো। এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস মেনে চলা উচিত। বেসিক কিছু নিয়ম মেনে চলে, বেসিক কিছু লাইফস্টাইল মেনে চলে, স্মোক না করা ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার যদি কোনো দেখা যায় যে পলিউশন, কোনো ধুলোর মধ্যে বা সকালের দিকে যদি মনে হয় এয়ার কোয়ালিটি ভালো নেই শীতকালে, দেন সকালের দিকে ডোন্ট গো আউট ইন দ্য মর্নিং। পরের দিকে রোদ উঠলে বেলা করে যাও। তো এইগুলো বেসিক কমন সেন্স গুলো মেনে চলতে হবে। সো এইগুলা করলে আশা করা যায়, বা যে স্মোক করছে তার আশপাশে না থাকা, এইগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট সম্ভাবনাটা আমরা কমাতে পারি। কমপ্লিটলি আমার কোনোদিনই লাং ইনফেকশন হবে না, কোনোদিনই সংক্রমণ হবে না, সেটা তো কেউ করতে পারে না, আমাদের সবারই হবে। অ্যাটলিস্ট একটা ফ্লু সে তো সবারই হবে জীবনে, কিন্তু যাতে এখান থেকে যাতে বাড়াবাড়ি না হয়ে যায় সেটা আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, এটা একদমই। তবে অনেক ক্ষেত্রে আমরা এরকমও বলতে শুনি, আমাদের দিদা ঠাকুমারাও বলেন বা অন্যান্য আমাদের মা বাবারাও বলে থাকেন যে লাংটাকে পরিষ্কার রাখার জন্য অনেক সময় ভেপার নেওয়ার ব্যাপারটা, গরম জলে ভেপার নেওয়া বা ওটাতে মেনথল দিয়ে তারপরে ভেপার নেওয়া, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু অনেক জায়গায় দেখে এসেছি এবং অনেকে এখনো এটা মানেন। তো এটা কি সত্যিই কাজ করে লাং পরিষ্কার রাখতে? আই ডোন্ট থিঙ্ক সো। তুমি এয়ারওয়েজটাকে একটু গরম বাষ্প দিয়ে গরম করছো, লজিক্যালি কি হেল্প করবে আমি ঠিক জানি না। হয়তো আরাম বোধ করতে পারো, গলায় যদি মনে হয় একটু খুসখুস করছে, মনে যেন একটু যেন জাম হয়ে আছে ব্যাপারটা, কিছুটা স্টিমটা তো বাষ্প, ওটা ভেতরে গিয়ে একটু জল সৃষ্টি করে একটা বলে না, যদি একটু ড্রাই লাগে গলাটা বা সিক্রিশন যদি একটু স্টিকি থাকে তাহলে সেটা বেরোতে পারে। তাছাড়া কোনো থেরাপিউটিক বেনিফিট কিন্তু নেই। লোকের আরাম হতে পারে, গলাটা আরাম হলো, এখানে মনে হলো যেন একটু কি ড্রাই হয়ে আছে, একটু ভেজা, একটু উষ্ণতা, একটু আর্দ্রতা, একটু হিউমিডিফাইং যে এফেক্টটা সেটা হতে পারে। তার বাইরে যে মেডিসিনাল কোনো প্রপার্টি আছে তা কিন্তু না। তুমি তার থেকে এক্সারসাইজ করা বা যেগুলো বলে না ফিজিওথেরাপি দেখিয়ে দেয়, অনেক ফিজিওথেরাপি বা ব্যায়াম আছে যেটা সিক্রিশনস ভেতর থেকে বার করতে হেল্প করে, যেটা ফিজিওথেরাপি, যারা চেস্ট ফিজিওথেরাপিস্ট হয় তারা দেখিয়ে দেয়। অনেক মেশিন পাওয়া যায় যেটাতে ব্লো করলে এই যে এয়ারটা ভেতরে যায়, ব্লো করলে, ইনহেল করলে, এক্সহেল করলে এই যে এয়ারের যে টার্বুলেন্সটা তৈরি হলো তার থেকে অনেক সময় সিক্রিশনস বা কফ বেরিয়ে আসে। সো দ্যার ভেরিয়াস থিংস ইউ ক্যান ডু যেটাতে তোমার কফ মনে হবে যে কফ বেরিয়ে আসতে পারে। আর তো আছে ওষুধ, ইনহেলড ওষুধ। যারা যদি ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে, ক্রনিক স্পুটাম প্রোডাকশন, যে একটা ধাত থাকে, তাহলে ওষুধ ডাজ হেল্প। কাজে ওষুধ, পালমোনালজিস্টের পরামর্শ, ওষুধ যেমন বলবে তেমন নেবেন, তাহলে অনেকটাই সুস্থ থাকবেন এবং অনেকটা আরামে জীবনযাপন করবেন। একদমই। আমাদের হাতে সময় প্রায় শেষ। নন্দিনী দি, সত্যি আরো একবার আপনার সঙ্গে কথা বললাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম, কারণ এই লাং ইনফেকশনটাকে অনেকেই বুঝতে পারেন না, আবার এর যে এই যে সাইন্স গুলো যেগুলো আপনি এত সুন্দর করে ডেসক্রাইব করলেন সেগুলো কিন্তু অনেক সময় আমরাই ইগনোর করি আমাদের ডেইলি লাইফে। সেক্ষেত্রে এটা যথেষ্ট ভ্যালুয়েবল একটা কনভারসেশন ছিল আপনার সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্য ওয়ালকে এতটা সময় দেওয়ার জন্য। তো আপনারা সকলেই শুনলেন যে এই লাং ইনফেকশন কোথায় আপনাদের জীবনটাকে নিয়ে যেতে পারে এবং এর সঙ্গে জড়িত যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত উপেক্ষা করে চলেছি সেগুলো পরবর্তীতে আরো কতটা মারাত্মক হতে পারে, আর তার থেকে আরো অন্যান্য কি ধরনের রোগ বাসা বাঁধতে পারে আমাদের শরীরে। আশা করি আপনাদের এই এপিসোড ভালো লাগলো এবং অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এই মুহূর্তে এই পর্ব এ পর্যন্তই। পরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবো। নমস্কার।